আমাকে একজন ফোন করে ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন যে রাজ্য সরকারের তথা রাজ্যের শাসক দলের তো এটাই উদ্দেশ্য ছিল, পুরো বিষয়টাকে একটু ঘেঁটে দেওয়া, এবং যে রাস্তায় তারা বিষয়টিকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করেছেন, মানে এসআইআর প্রক্রিয়াটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করেছেন, এটা নির্বাচন কমিশনের ধরতে সময় লেগেছে। এবং যতক্ষণে নির্বাচন কমিশনের উপর মহল এটাকে ধরতে পেরেছেন ততক্ষণে বেশ কিছুটা সময় চলে গেছে, এবং কমিশন এমনিতেই হাতে কম সময় নিয়ে কাজটা শুরু করেছিল। পরবর্তীতে সময় আরও কমে গেছে। এটাই ঘেঁটে দেওয়ার প্রক্রিয়ারই একটা পার্ট। এবং শেষ পর্যন্ত রাজ্যের শাসক দলের উদ্দেশ্য ছিল আদালতে এটা প্রমাণ করা যে এত কম সময়ের মধ্যে এবার এই ঘেঁটে যাওয়া প্রক্রিয়াটা শেষ করা কোনোভাবেই সম্ভব হবে না। তাই আগের যে ভোটার তালিকা মানে 24-এ ভোট হয়েছে, সেই ভোটার তালিকাই এবারে ব্যবহার করা হোক। কিন্তু দেখুন, আমি এর পক্ষে বিপক্ষে কিছু বলতে চাই না, এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি। মঙ্গলবারের সুপ্রিম কোর্টের যে রায়, তা কিন্তু রাজ্যের শাসক দলকে পাল্টা ঘেঁটে দিয়েছে। মানে যে জায়গাটা শাসক দল আটকানোর চেষ্টা করেছিলেন, আমি বলবো আগের শুনানিগুলোতে কিছুটা সফলও হয়েছিলেন, সেই জায়গায় আবার পুরো বিষয়টা ফিরে এসছে। অনেকটা বাংলায় একটা কথা আছে, পুনর্মূষিকো ভব। ইঁদুর থেকে ছাগল, শুয়োর, হাতি, তারপর আবার ইঁদুরে ফেরত আসা, এটা অনেকটা সেরকম বিষয় হয়েছে। প্রথম থেকে যদি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি বা আপনাদের সঙ্গে আলোচনা করার বোঝানোর চেষ্টা করি, এভাবে দেখুন বিষয়টাকে, যে এসআইআর প্রক্রিয়াকে শেষ করতে গেলে নির্বাচন কমিশনের হাতে নিজস্ব লোকবল নেই, তারা রাজ্য সরকারের অফিসারদের বা কর্মীদের ব্যবহার করবে। এটাই স্বাভাবিক এবং এটা রাজ্যের শাসক দলও জানত। আর রাজ্যের যে সরকারি কর্মী দল, যে ওয়ার্কফোর্স, সেখানে রাজ্যের শাসক দলের বর্তমানে প্রভাব যথেষ্ট, এটা নিয়েও কোনো বিতর্ক নেই। ফলে যখন নির্বাচন কমিশন এই বিষয়টা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হবে বলে এই 12টা রাজ্যের উপর চাপিয়ে দিল, তখন এই রাজ্যের শাসক দল এই পরিকল্পনা করেছিল যে অন্য রাজ্যে যেভাবেই বিষয়টা এগোক, এই রাজ্যে যেহেতু এই রাজ্যের সরকারি কর্মীরাই করবেন এবং তাদের উপর শাসক দলের প্রভাব আছে, তারা বিষয়টাকে প্রভাবিত করবেন। নির্বাচন কমিশনের যেখানে ঘাটতি ছিল, তারা এই রাজ্যের শাসক দল তথা এই রাজ্যের শাসক দলের পিছনে পরামর্শ প্রদানকারী যে বিশেষজ্ঞ ম্যানেজমেন্ট সংস্থাটি রয়েছে আইপ্যাক, তার ভেতরে বা তার মধ্যে সক্রিয় থাকা যে মগজগুলো, তাকে গুরুত্ব দেয়নি নির্বাচন কমিশন। তারা বুঝতে পারেননি যে এই অত্যন্ত উঁচু দরের মগজগুলো নির্বাচন কমিশনের যে কোনো একটা ছোট্ট ভুল, সেই ফাঁক দিয়ে পুরো বিষয়টাকে একটা অন্য স্তরে নিয়ে যেতে পারে, যা নির্বাচন কমিশন যেভাবে চাইছে সেভাবে এগোবে না। নির্বাচন কমিশন যে প্রাথমিক শর্তাবলী যা প্রকাশ করেছিল, সেখান থেকেই আইপ্যাক বা রাজ্যের শাসক দলের যে অত্যন্ত উর্বর মস্তিষ্ক যারা পরিচালনার মূল দায়িত্বে আছেন, তারা একটা পয়েন্ট পিক আপ করেছিলেন যে কোনো ভোটার বা এই রাজ্যের বাসিন্দা, তিনি যদি দেখাতে পারেন যে তার বাবার, ঠাকুরদাদার, ছোট দাদুর, ছোট কাকার নাম 2002-এর তালিকায় আছে, অর্থাৎ বংশের কারোর নাম আছে, তাহলে তাকে আর অন্য কোনো কিছু দেখাতে হবে না, তিনি এবারের যে সংশোধিত ভোটার তালিকা সেখানে জায়গা পেয়ে যাবেন। এই পয়েন্টটা তুলে নিয়ে তারা যে খেলাটা খেলেছেন, যেখানে যেখানে তারা মনে করেছেন যে কোনো ভোটার প্রশ্নের মুখে পড়তে পারেন, তাকে কোনো না কোনোভাবে 2002-এর তালিকায় থাকা কারোর সঙ্গে লিঙ্ক করে দেওয়া। এই থিওরিটা অনেকেই বলেছেন এবং এটাকে একেবারে এক কথায় নাকচ করে দেওয়া যায় না। খেলা একটা রাজ্যের শাসক দল তো খেলেছিলই, এবং কলকাতা বইমেলায় এক সন্ধ্যায় শাসক দলের এক প্রবীণা সাংসদ আমাকে বলেছিলেন যে আমরা যা খেলার খেলে দিয়েছি নির্বাচন কমিশন বুঝবে। নির্বাচন কমিশন যখন ব্যাপারটা রিয়েলাইজ করে, ততক্ষণে দেখা যাচ্ছে তাদের হিসেব, কেন্দ্রের আইবি রিপোর্ট যা বলছে এ রাজ্যে বৈধ ভোটারের সংখ্যা যা হওয়া উচিত আর যে সংখ্যায় অবৈধ ভোটার থাকার কথা, আলটিমেটলি এনামারেশন ফর্মের সঙ্গে মিলছে না। ওই ফর্ম অনুযায়ী বহু ভোটার তাদের বংশের লোক দেখিয়ে দিচ্ছেন যারা 2002-এর তালিকায় আছেন। এই বিষয়টাকে মোকাবিলা করার জন্য নির্বাচন কমিশন একটি নতুন টার্ম ইন্ট্রোডিউস করলেন, যার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি।
অর্থাৎ যেটা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, সেখানে তারা দেখছেন একজন মানুষের 12 জন সন্তান, 8 জন সন্তান, তাদের মনে হয়েছে ইট ইস নট লজিক্যাল। তারা তখন বয়স মেলাতে শুরু করলেন এবং বয়সের ডিফারেন্স দেখা যাচ্ছে 15-র কম, অথচ বাবা হিসেবে দেখানো হয়েছে। তারা বলছেন লজিক্যাল ডিসক্রিমিনেশন। এবং যেটা এই রাজ্যের শাসক দলের বারবার অভিযোগ, যেটা সুপ্রিম কোর্টেও আমরা অনেকবার এই অভিযোগ শুনেছি, যে লজিক্যাল ডিসক্রিমিনেশন যেটা অন্য কোনো রাজ্যে নেই, পশ্চিমবঙ্গে কেন? এর একটা উত্তর এই যে এই রাজ্যের শাসক দল এবং তার পিছনে থাকা কিছু সক্রিয় উর্বর মস্তিষ্কের মানুষ, যেটা ইলেকশন কমিশন শর্তাবলীর মধ্যে রেখেছিল তারই একটি শর্তকে ব্যবহার করে এমনভাবে খেলাটা সাজিয়েছিলেন যে সেখানে নির্বাচন কমিশন পরে রিয়েলাইজ করেছে যে অনেক অবৈধ ভোটার ফাঁক দিয়ে গলে যেতে পারে, এবং গলে গেছেও হয়তো বেশ কিছু। এবং এটাকে আটকানোর জন্য তখন ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারটাকে সামনে নিয়ে আসা হয়। আস্তে আস্তে এই অবিশ্বাস বোধ গড়ে ওঠে ইলেকশন কমিশনের, যে যারা কাজ করছেন এই রাজ্যের সরকারি কর্মী, তাদের একটা বড় অংশ তারা এইটা করতে সাহায্য করছেন, এবং তার ফলেই আলটিমেটলি তারা মাইক্রো অবজারভার আমদানি করেন অন্য রাজ্য থেকে। এবং গোটা বিষয়টা সুপ্রিম কোর্টে খোদ মুখ্যমন্ত্রী নিজে গিয়ে এর প্রতিবাদ করেছেন। সুপ্রিম কোর্ট সেই প্রতিবাদের মান্যতা দিয়েছে এবং মাইক্রো অবজারভারদের ক্ষমতা খর্ব করে তাদের বস থেকে অ্যাসিস্ট্যান্ট করে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত যখন সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারের আইনজীবীরা এটা করতে পারলেন না যে ঠিক আছে এটা হতে থাক, কিন্তু 24-এর যে ভোটার তালিকা সেই তালিকা ব্যবহার করে এবারের ভোটটা হোক, আলটিমেটলি সুপ্রিম কোর্ট কিন্তু সেই রাস্তায় এগোয়নি। এবং সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত মঙ্গলবার দিন ভিন রাজ্যের বিচারক বা জুডিশিয়ারির অন্য স্তরের যারা কর্মকর্তা আছেন, একটা ক্রাইটেরিয়া সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছেন যে এই 3 বছরের অভিজ্ঞতা ইত্যাদি, তাদেরকে নিয়ে আসা যাবে। ভিন রাজ্য মানে প্রতিবেশী রাজ্য ওড়িশা বা ঝাড়খণ্ড থেকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিশিষ্ট আইনজীবী এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি আটকানোর চেষ্টা করেছিলেন। তিনি ওই একই পয়েন্ট তুলেছিলেন, সেই ভিন রাজ্য থেকে কাউকে যদি আনা হয় তিনি ভাষা বুঝবেন না, অনেক কিছুই তার অসুবিধা হবে। সুপ্রিম কোর্ট আমল দেয়নি। সুপ্রিম কোর্ট বলেছে ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে জুডিশিয়ারির অফিসারদের আনা যাবে। তা না হলে সুপ্রিম কোর্টে হিসেব দিয়েছে যে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি চিঠিতে যেটা জানিয়েছেন সুপ্রিম কোর্টকে, 250 জন অফিসার তারা দিয়েছেন জুডিশিয়ারি থেকে, এবং এখন যে পরিমাণ কাজ জমে আছে তাদের এক একজন দিনে 250টা বিষয় যদি নিষ্পত্তি করেন, 250 জন ভোটারের ভাগ্য নির্ধারণ করেন, তাহলে ওই 250 জন অফিসারের 80 দিন সময় লাগবে। 4 দিন 5 দিন ছেড়ে দিন, 80 দিন। ন্যাচারালি বাইরে থেকে, অন্য রাজ্য থেকে বিচার বিভাগীয় আধিকারিকদের নিতে হবে। কিন্তু এটা তো ঐকিক নিয়ম, 5-6-এ বোধহয় শেখানো হয়, ক্লাস 5-6-এর স্টুডেন্টদের দিলেই এটা পরিষ্কার হয়ে যাবে। এই অঙ্কটা যদি একটু মেধাবী কাউকে দেওয়া যায় যে ভাই যে কাজটা 250 জন 80 দিনে করেন, সেই কাজটা 4 দিনে করতে গেলে কত লোক লাগবে, একটুখানি হিসেব করে সে আপনাকে বলে দেবে যে 5000 লোক লাগবে। যদি 8 দিনে করতে হয়, হিসেব করে ওই ছাত্র আপনাকে বুঝিয়ে দেবে 2500 লোক লাগবে। আর যদি সেটাকে 12 দিনে করতে হয়, সেক্ষেত্রেও 1500 আধিকারিক লাগবে। রাজ্য থেকে, পশ্চিমবঙ্গ থেকে 250 পাওয়া গেছে। ওড়িশা ঝাড়খণ্ডের সমস্ত জুডিশিয়ারির কাজ বন্ধ করে সমস্ত আধিকারিকদের যদি জড়ো করা হয় 1500 হবে কি? আমি জানি না, এই হিসেব আমার কাছে নেই। কিন্তু এইটুকু বলা যায় যে সুপ্রিম কোর্ট যে হিসেব দিয়েছে সেই হিসেবকে সামনে রেখে যদি ঐকিক নিয়মের অঙ্ক করা যায়, তাহলে যদি এই কাজ 12 দিনেও শেষ করতে হয় 1500 লোক দরকার। তো আমি জানি না বিষয়টা এখন কোন দিকে যাচ্ছে, কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে যে 28 তারিখ একটা ফর্ম, একটা তালিকা ভোটারদের প্রকাশিত হবে, কিন্তু সেই তালিকা অসম্পূর্ণ থাকবে। পরবর্তীতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হতে থাকবে, কিন্তু 28 তারিখের পর যদি এপ্রিল মাসের মধ্যে ভোট শেষ করতে হয়, তাহলে খুব বেশি সময় হাতে থাকবে না নির্বাচন কমিশনের। নির্বাচনের দিন তারিখ ঘোষণা করে দিতে হবে। নির্বাচনের দিন তারিখ ঘোষণা করে দেওয়ার 45 দিনের মধ্যে নির্বাচন করতেই হবে। এবং যদি 45 দিনের মধ্যে নির্বাচন করতে হয়, আপনারা জানেন নির্দিষ্ট হিসেব আছে কবের মধ্যে নমিনেশন জমা দেওয়া যাবে, কবের মধ্যে নমিনেশন শেষ পর্যন্ত উইথড্র করা যাবে, কতদিন পর্যন্ত নমিনেশন স্ক্রুটিনি হবে এবং ফাইনালি নির্বাচন হবে। এখন
নির্বাচন কমিশন বলছে যে তারা নমিনেশন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারেন, এটা আইনে আছে। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে দরকার হলে তারপরেও প্রকাশিত হবে, এর জন্য সুপ্রিম কোর্টের হাতে কিছু অতিরিক্ত ক্ষমতা দেওয়া আছে, তারা সেই ক্ষমতার প্রয়োগ করবেন, কিন্তু সেগুলো হচ্ছে পরের ব্যাপার। কিন্তু এটুকু নিশ্চিত হয়েছে 28 তারিখের মধ্যে সম্পূর্ণ তালিকা তৈরি করা সম্ভব নয়। তাহলে কি বলবেন, আংশিক সফল রাজ্যের শাসক দল, তাদের যে উদ্দেশ্য ছিল, এভাবে তো বলা যায় না। আপনি কোনোভাবে খাতায় কলমে প্রমাণ করতে পারবেন যে শাসক দলের জন্য এটা ঘটেছে? ঘেঁটে তো গেছে নির্বাচন কমিশনও, এবং নির্বাচন কমিশনও নিজেকে একেবারে এ ব্যাপারে নিরপরাধ, বা আমি বলতে চাইছি যে নির্বাচন কমিশন নিজেকে অত্যন্ত সিনসিয়ারলি কাজ করেছি কিন্তু দেখুন হলো না, এরকম কোনো তথ্য সর্বোচ্চ আদালতের সামনে নির্বাচন কমিশনের তরফ থেকেও রাখা সম্ভব হয়নি। কিন্তু এই ঝাড়খণ্ড বা উড়িষ্যার জুডিশিয়ারি অফিসারদের আনার বিষয়টা, সেটা কিছুটা হলেও রাজ্যের শাসক দল যেটা চেয়েছিল তার পরিপন্থী, এবং রাজ্যের শাসক দলও এক্ষেত্রে কিছুটা ঘেটেই গেল বলতে হবে। আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে যে শেষ পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচনী ভোটার তালিকা, এবং সেই তালিকার ভিত্তিতে একটা সুষ্ঠু নির্বাচন, যার জেরে পরবর্তী যে সরকার, পশ্চিমবঙ্গ সরকার, সেটা গঠিত হবে। এই গোটা প্রক্রিয়াটা যাতে সুষ্ঠুভাবে হয়, এবং সেটা কতটা সুষ্ঠুভাবে হবে সেটা এখনও খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। অসম্পূর্ণ ভোটার তালিকা দিয়েই শেষ পর্যন্ত ভোট হবে কি না, কারণ নির্বাচন কমিশনের একটা বক্তব্য এটাও স্পষ্ট যে সেরকম হলে ভোটার তালিকা সংশোধনের কাজ পুরোপুরি শেষ না হলেও নির্বাচন নাকি সম্ভব। এই বিষয়টা নিয়ে সংবিধান বিশেষজ্ঞদের ব্যাখ্যা এখনও পর্যন্ত আমি পাইনি। তবে একটা বিষয়, একটা জায়গায় একটা সাফল্য রাজ্যের শাসক দলের পক্ষে গেছে আমি বলবো, কারণ শাসক দলের পক্ষ থেকে সরাসরি এই বিষয়টার বিরোধিতা করা হয়েছিল। নির্বাচন কমিশন জানিয়েছিল 28 তারিখে যখন ফাইনাল ভোটার তালিকা তৈরি হয়ে যাবে, তার ভিত্তিতে বুথের পুনর্বিন্যাস হবে, কোথায় বুথ অতিরিক্ত দরকার, কোথায় বুথ কমাতে হবে, ইত্যাদি ইত্যাদি হবে। এবং সেই সঙ্গে একটা নতুন চেষ্টা নির্বাচন কমিশন করেছিল যে বড় আবাসন, যেখানে উচ্চবিত্ত মানুষরা থাকেন, সেই উচ্চবিত্ত আবাসনগুলো থেকে বহু মানুষ শেষ পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ভোট দিতে যান না, তার যেখানেই বুথ পড়ুক। এই আবাসনে যেখানে প্রায় 150 মানুষ থাকেন, কোনো আবাসন আছে যেখানে 300, 350, 400 মানুষ থাকেন, আবাসন ভিত্তিক বুথ করা যায় কিনা এটা নিয়ে সার্ভে হয়েছে, বেশ কিছু আবাসন চিহ্নিত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই জায়গাটা থেকে, এই পুনর্বিন্যাসের পদক্ষেপ থেকে পিছিয়ে এসছে নির্বাচন কমিশন। কারণ হচ্ছে 28 তারিখের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা তৈরি সম্ভব নয়, এটা স্পষ্ট হয়ে গেছে। যেহেতু পূর্ণাঙ্গ তালিকা তৈরি হবে না, তাই বুথ পুনর্বিন্যাস করারও কোনো সুযোগ নির্বাচন কমিশনের সামনে নেই। নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে পুনর্বিন্যাসের কথা তারা আপাতত ভাবছে না। আবাসনগুলিতে ভোট কেন্দ্র হওয়ার পক্ষে ছিল বিজেপি, রাজ্যের বিরোধী দল, আর এর বিরোধিতা করছিল রাজ্যের শাসক দল। বিজেপির পয়েন্ট ছিল যে অনেক এই আবাসনের বাসিন্দারা তারা ভোট দিতে আসেন না, বাইরে যেখানে বুথ পড়েছে সেখানে গিয়ে তারা লাইন দেন না, আবাসনের ভেতরে যদি বুথ হয় তারা যাবেন। বিজেপির হিসেব কী ছিল, অনেকে বলছেন যে এই আবাসনগুলোয় উচ্চবিত্ত মানুষ, বহু মানুষ আছেন যারা অবাঙালি, এবং এখানে বিজেপির ক্যালকুলেশন অনুযায়ী তাদের প্রচুর ভোট আছে, যারা ভোট দিতে পারলে হয়তো বিজেপিকে দেবেন, কিন্তু তারা আর ভোট দিতে ওই কষ্টটা স্বীকারই করেন না, তারা ভোটের লাইন অবধি, ভোটের বুথ অবধি যান না। ফলে আবাসনে বুথ করলে তাদের ভোট বাড়বে, এরকম একটা ক্যালকুলেশন নাকি রাজ্যের বিরোধী দল করেছিল, সেই জন্য তারা এই আবাসনে বুথের পক্ষে ছিল, আর রাজ্যের শাসক দলের বিরোধিতা করছিল। শেষ পর্যন্ত এই পয়েন্টে বলতে পারি শাসক দলের বিরোধিতা করছিল ধরে নিয়ে যে শাসক দলের পক্ষে গেছে বিষয়টা, কারণ বুথ পুনর্বিন্যাস হচ্ছে না। কিন্তু তারপরেও এই প্রশ্ন থেকে যাচ্ছে, 28 তারিখে যে তালিকা প্রকাশিত হবে তা কত শতাংশ ভোটার সেই তালিকায় থাকবেন, কত শতাংশ ভোটারের ভাগ্য তারপরেও অনির্ধারিত থাকবে, ঝুলে থাকবে, এবং তার পরবর্তী কতগুলো সাপ্লিমেন্টারি লিস্ট কত দিনের মধ্যে প্রকাশিত হবে। বিষয়টা ঠিক কতটা ঘেঁটে আছে আমরা যারা আমজনতা বাইরে থেকে এখনই বুঝতে পারছি না, কিন্তু কিছুটা ঘেঁটে আছে সেটা আন্দাজ করতে পারছি।